এটা কি ঠিক হচ্ছে? তুমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছো তো? তোর কি মনে হয় আমি অবুঝ? উফ, তোমার মতলব আগে থেকে জানলে কখনোই আসতে চাইতাম না এখানে। কেন? তোর না ঘোরার শখ? এবার শখ মেটা। আম্মুর এই কথা শুনতেই আমি ধরা গলায় বললাম, আম্মু প্লিজ আমাকে নিয়ে চলো। অপরিচিত জায়গায় আমি কতদিন থাকবো একা? আম্মু আমার দিকে আর চোখে একবার তাকিয়ে থেকে আবারও ব্যাগ গোছাতে লাগলো। ব্যাগ গোছাতে গোছাতে বলল, অপরিচিত কোথায়? 3 দিন আমার সাথে এখানে থাকলি, সবাইকে তো চিনেই ফেলেছিস, তাহলে অপরিচিত হলো কিভাবে? তাও কোনোদিন আসিনি এখানে, আর তুমি আমাকে 1 মাসের জন্য রেখে যাচ্ছ। তোরই তো ইচ্ছা ছিল আমার মামা খালা বাসায় বেড়ানোর। তো এখন সুযোগ পেয়েছিস, কাজে লাগা। কিভাবে কাজে লাগাবো? আমাকে কে নিয়ে ঘুরবে শুনি? তুমি থাকলে না হয় একটা কথা হতো, আর আমি তো সব চিনিও না যে একা একা ঘুরবো। নদী আছে না, ও তোকে ঘোরাবে, ও সব চেনে। আম্মুর কথা শুনে আমি ছোট্ট এক নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা, আমি কোথাও ঘুরবো না, আমার শখ মিটে গিয়েছে। এবার তোমার সাথে বাসায় নিয়ে চলো। আমি তোমাদের ছাড়া একা একা থাকবো কি করে? আম্মু আমার কথা শুনে ব্যাগ গোছানো রেখে আমার সামনে এসে দাঁড়ালো। আমার মাথায় হাত রেখে বলল, আর কয়েকদিন পর যে একা একা হোস্টেলে থাকতে হবে, তো এখন থেকে একটু অভ্যাস কর। আর আমি এখন চাইলেও তো তোকে নিয়ে যেতে পারবো না। মেজো খালা আর ভাবে আমার কাছে কত করে বলল তোকে যেন কয়েকদিনের জন্য এখানে রেখে যাই, খুব করে বলল। আমি আর মানা করতে পারিনি। এখানে থাক কয়েকদিন, তারপর বড় মামা বড় খালা বাসায় গিয়ে একদিনের জন্য থেকে পরে নানুর বাড়ি চলে যাস। আমি কাঁদো কাঁদো চেহারা নিয়ে আম্মুর দিকে তাকালাম, কিন্তু আম্মু এদিকে ভ্রুকে পড়ল না। আমি আর কিছু না বলে জানালার ধারে গিয়ে দাঁড়াই। দৃষ্টিজোড়া চলে যায় দূরে সেই ধান ক্ষেতের দিকে। অস্পষ্ট সবুজাপ একটা রং। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে এই অস্পষ্ট সবুজাপ রংটাই কেমন স্নিগ্ধতায় ছেয়ে দিচ্ছে মনটাকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আম্মুর সব মামা খালাদের বাড়িতে বেড়ানোর, কিন্তু কখনো সে সুযোগটা হয়নি। এবার সুযোগ পেলাম। সেই সুযোগের সদ্ব্যবহার করতেই আম্মুকে জোর করলাম আমাকে ঘুরতে নিয়ে যেতে। বাসায় আভা আর আব্বুকে রেখে আম্মু আমাকে নিয়ে চলে আসলো আম্মুর মেজো খালার বাসায়। আমাদের বাসা থেকে মাত্র 2 ঘন্টার পথ। দুদিনের উদ্দেশ্য নিয়ে আসলেও আজ দিয়ে 3 দিন থাকা হয়ে গেল। মেজো নানু বাড়ি এর আগে আমি কখনো আসিনি। হয়তো ছোট থাকতে এসেছিলাম, কিন্তু আমার মনে পড়ছে না। এ বাড়িতে দুজন বাদে আমি কাউকে চিনি না, কখনো দেখিনি। শুধু মেজো নানু আর ইদ্রিস মামার বড় ছেলে পলাশ ভাইয়া বাদে কাউকে চিনতাম না। তবে এখানে আসার পর সবার ব্যবহারে মোটেও এমন মনে হয়নি যে আমি কাউকে চিনি না। সবার অমায়িক ব্যবহারে আমার বারবার মনে হয়েছে এ বাড়িতে আমার আসা যাওয়া বহুদিনের। আমার একটা অভ্যাস খুব খারাপ, বলা যায় একটু বেশিই খারাপ। আর তা হলো আমি কারোর সাথে খুব সহজে সখ্যতা গড়ে তুলতে পারি না। হাই হ্যালো কেমন আছো এ বলার পর আমি আর কোনো কথা খুঁজে পাই না। অগত্যা নতুন সখ্যতা গড়ার সেই ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয়। তবে আমার সামনের মানুষটা খুব মিশুক প্রকৃতির হলে শেষমেশ একটু বেশি কথাবার্তা হয়ে যায়। এই যেমন এ বাসায় নদী আর রাইসা ভাবি খুব মিশুক প্রকৃতির। তারা একদিনেই আমাকে আপন করে নিয়েছে। তাদের বকবকানিও বেশ মজাদার সব টপিকস নিয়ে। তবে রাইসা ভাবির বকবকানির অভ্যাসটা বেশি থাকলেও প্রেগনেন্সির জন্য এই অভ্যাসটা বেশিক্ষণ চলমান রাখতে পারে না। অল্পতেই হাঁপিয়ে ওঠে সে। রাইসা ভাবি এ বাড়ির বড় বউ, মানে নাত বউ, অর্থাৎ পলাশ ভাইয়ার বউ তিনি। চেহারায় মিষ্টি আর মায়াবী ভাবের ছড়াছড়ি। দেখতে অতিরিক্ত মিষ্টি আর সুন্দর। অবশ্য তার এ অতিরিক্ত সৌন্দর্যতার পেছনের রহস্য হলো সে 8 মাসের প্রেগনেন্ট। অত্যন্ত অন্তত এটা আমার মনে হয়। আবার এমনও হতে পারে যে সে পহেলা থেকেই এমন, হতেই পারে। একরাশ মন খারাপের মেঘ নিজের মনের মধ্যে জমিয়ে আমি ড্রয়িং রুমে একা বসে টিভি দেখছি। এবারে ছোট মামা অর্থাৎ ইলিয়াস মামার একমাত্র
মেয়ে নদী, যে আমার থেকে বছর তিনেকের ছোট, সে আপাতত গিয়েছে তার এক বান্ধবীর বাসায়। প্রথমে আমাকে জোর করেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি মানা করে দিয়েছি। রাইসা ভাবিও গভীর ঘুমে। দুপুর 12টার সময় সে গিয়েছে ঘুমাতে। এদিকে রাইসা ভাবি ঘুম, ওদিকে নদী তার বান্ধবীর বাসায়। সব মিলিয়ে আমি এখন একদমই একা। দুই মামিও আবার রান্নার কাজে ব্যস্ত। পলাশ ভাইয়া আম্মুকে বাসে উঠিয়ে দিয়ে মাত্রই বাড়িতে ঢুকলেন। এক গ্লাস পানি নিয়ে বসলেন আমার সামনে। আমার উদাস চেহারা দেখে জিজ্ঞেস করলেন। আমি ততক্ষণে টিভিটা বন্ধ করে মাথায় ওড়না ভালো মতো টেনে নিলাম। কয়েক সেকেন্ড চুপ থেকে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। পলাশ ভাইয়া এক ঢোক পানি খেয়ে বললেন, মন খারাপের কি আছে, আমরা সবাই আছি না। আমার যেদিন অফিসের কাজ কম থাকবে সেদিন তোমাকে আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাব। আর তোমার মন খারাপের কোনো কারণও দেখছি না। দুটো বকবকানি মেশিন তো প্রায় সবসময় তোমার সাথেই থাকে, সো মন খারাপ করা উচিত না। পলাশ ভাইয়ের কথা শুনে আমি হালকা হেসে দিলাম। আমার হাসির প্রত্যুত্তরে তিনিও হালকা হেসে নিজের রুমে চলে গেলেন। আমিও উঠে চলে আসলাম নদীর রুমে। আম্মুর সাথে এ কদিন নদীর রুমেই ঘুমিয়েছিলাম। বিছানার কোনায় রাখা তোয়ালে নিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বেরিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। মনে মনে হাজারো কথা শোনালাম সেই লোকটাকে, যার জন্য জমি জমার এই ব্যাপারটা এত সিরিয়াসলি নিয়েছে আম্মু। লোকটার সময়ও পেল না জমি রেজিস্টারের করার। আর কয়টা দিন পরে করলে আম্মু আর আমি একসাথেই বাসায় যেতে পারতাম। শুধু শুধু এখানে পড়ে থাকা। জোহরের নামাজ পড়ার পর খাওয়া দাওয়া শেষে নদীর রুমে এসে রেস্ট নিলাম আমি। নদী এখনো বাসায় ফেরেনি। প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ বুজলাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসে না। এই না আসার কারণটা কি তাও জানি না। যখন ঘুমটা খুব করে চাই তখন সে চোখে এসে ধরা দেয় না, কিন্তু যখন একদমই ঘুম চাই না তখনই রাজ্যের সব ঘুম এসে হানা দেয় আমার চোখে। অনেকক্ষণ ছটফট করার পরও যখন ঘুম এলো না, তখন বিরক্তি নিয়ে আমি শোয়া থেকে উঠে বসলাম। নানা চিন্তাভাবনা শেষে হাজির হলাম মেজো নানুর রুমে। এই রুমে ছোটোখাটো একটা লাইব্রেরি আছে, যেখানে লোভনীয় সব বইয়ের সমাহার রয়েছে। প্রথম দিন থেকেই এখানকার বইগুলো পড়ার তীব্র ইচ্ছা জাগে আমার, কিন্তু সুযোগ পাইনি কোনো বই পড়ার। আজকে একটা সুবর্ণ সুযোগ পেলাম। রুমে এসে দেখলাম মেজো নানু বসে বসে কোরআন তিলাওয়াত করছে। আমি ধীর পায়ে হেঁটে নানুর পাশে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে একটি আয়াত পড়া শেষে নানু আমার দিকে তাকালো। তা দেখে আমি বিস্মৃত হেসে বললাম, নানু, আমি কি এখান থেকে বই নিয়ে পড়তে পারি? মেজো নানু হাসি মুখে বলল, এটা আবার জিজ্ঞেস করার কি হলো? পড়তে মন চাইছে তো পড়ো। ওকে নানু। এই বলে আমি বুক সেলফের কাছে গিয়ে বই খুঁজতে লাগলাম। সবার ওপরের লাইনের ত্রাতিনা বইটার উপর আমার চোখ আটকে গেল। অতি আনন্দে বইটা বের করে নিয়ে নানুর রুমের প্লাস্টিকের টুলে বসলাম। বইয়ের উপরে দেখলাম বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা। আহা, এটাই তো আমার চাই। বরাবরই আমি সায়েন্স ফিকশন ভক্ত, সাথে গোয়েন্দা ভ্যাম্পায়ার এসব বিষয়ের উপরও বই পড়তে ভালো লাগে। তবে লাভ স্টোরি যে বোরিং তা নয়, লাভ স্টোরিও ভালো লাগে। তবে এটা পড়ার কুফল হলো শুধু প্রেম করতে মন চায়, যা আমার দ্বারা সম্ভব নয়, আর আমি করতেও ইচ্ছুক নই। সময়ের কোনো খেয়াল নেই আমার। হয়তো 2 ঘন্টা বা তারও বেশি সময় পার হয়ে গিয়েছে, কিন্তু তাতে আমার যায় আসে না। খুব মনোযোগ সহকারে বইটি পড়ছি আমি। হঠাৎ কেউ হ্যাচকা টানে আমার হাত থেকে বইটি নিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় আমি থ বনে গেলাম। রাগে ক্ষোভে সাথে সাথে আমি মাথা তুলে সামনে তাকালাম বইটিকে নিল তা দেখার জন্য। মাথা তুলে যাকে দেখলাম তাকে এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। এ বাড়িতে গত 3 দিন যাবৎ আছি, তবে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে আমি এই 3 দিনের একদিনও দেখিনি। ক্যাজুয়াল ড্রেস আপের সে ছেলেটি খানিকটা রাগী দৃষ্টিতে বইটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
তার রাগে আর বিরক্তি মাখা সে দৃষ্টি আমার উপর নিবদ্ধ। এভাবে না বলে কাহিনীর শেষ পর্যায়ে এসে আমার কাছ থেকে বই নয় প্রচণ্ড রাগ হলো। আমি রাগে বসা থেকে উঠে দাঁড়ালাম। দাঁতে দাঁত চেপে ছেলেটির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে শান্ত স্বরে বললাম, এটা কোন ধরনের অভদ্রতা? ছেলেটি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, তবে কিছু বলল না। তার এই নিশ্চুপ ভঙ্গি দেখে আমি আবারও প্রশ্ন করতে উদ্যত হলাম, কিন্তু প্রশ্ন করতে পারলাম না। তার আগেই সেই ছেলেটি আমাকে পাশ কাটিয়ে শান্ত ভঙ্গিতে আমার পিছে থাকা বুক সেলফের কাছে চলে গেল। সবচেয়ে উপরের যে লাইন থেকে আমি বইটি বের করেছি ঠিকঠাক সে জায়গায় ছেলেটি বইটি রেখে দিল। বই রেখে দিয়ে সে আবারও আগের জায়গায় ফিরে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। শার্টের হাতা আগের চেয়ে আরেকটু উপরে গুটিয়ে নিতে নিতে বলল, পারমিশন বলে যে একটা শব্দ আছে তা কি জানো? ছেলেটির এমন অদ্ভুত প্রশ্নে আমি যেন আকাশ থেকে পড়লাম। রাগটা আগের তুলনায় একটু বেড়ে গেল। এভাবে উড়ে এসে আমার হাত থেকে বইটা নিয়ে যে সে এমন অদ্ভুত প্রশ্ন করবে, তাও আবার এত ভাব নিয়ে, ভাবতে পারিনি আমি। ছেলেটির অ্যাটিটিউড আমার গায়ে জ্বালা ধরিয়ে দিল। হাতের মুঠো শক্ত করে আবারও ধীর স্থির হয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আগে আমার প্রশ্নের জবাব দিন। এভাবে না বলে বইটা নিয়ে নেওয়া কোন ধরনের অভদ্রতা? নিয়েছেন তো নিয়েছেন, আবার সেটা জায়গা মতো রেখেও এসেছেন কেন? বই কি সাজিয়ে রাখার জন্য? আমার প্রশ্নে যে ছেলেটা বেশ বিরক্ত হলো তা তার চেহারার অভিব্যক্তি দেখেই বুঝতে পারলাম। মুখ দিয়ে বিরক্তিসূচক একটা আওয়াজ বের করে সে বলল, আমাকে ভদ্রতার প্রশ্ন করার আগে নিজের মধ্যে কোনো ভদ্রতা আছে কিনা সেটা যাচাই করে নেওয়া ঠিক হবে বলে আমি মনে করি। ছেলেটির এমন জ্ঞানীগুণী কথাবার্তা আমার বিরক্তিকে আরো এক ধাপ উপরে নিয়ে গেল। তার সামনে করা কোনো অভদ্রতা আমার মনে এলো না। আমি আগের মতোই জিজ্ঞেস করলাম, অভদ্রতা আপনি করেছেন, আমি না। ছেলেটি এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, রিয়েলি? উইদাউট এনি পারমিশন কারো ব্যক্তিগত জিনিস নেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? এমনটা করা অভদ্রতার মধ্যে পড়ে না? হ্যাঁ, আমি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আজব তো, আমি কারোর ব্যক্তিগত জিনিস নিতে যাব কেন? আমি তো শুধু বইটা। এক্স্যাক্টলি, বইটা আমার ব্যক্তিগত বই। বলা যায় লাইব্রেরির সব কয়টা বই আমার ব্যক্তিগত, ইসলামী বইগুলো বাদে। ছেলেটির এই কথায় আমি একটু বুঝতে পারলাম যে ছেলেটি এ পরিবারের একজন সদস্য। তাহলে কি? ছেলেটিকে দেখেই দরজার কাছ থেকে এগিয়ে এলো মেজো নানু। নানু যে কখন রুম থেকে বেরিয়ে গিয়েছে তা খেয়াল করিনি আমি। ছেলেটির কাছে এসে তাকে জড়িয়ে ধরে হাসি মাখা মুখে নানু বলল, কতদিন পর দেখলাম তোকে, চোখ দুটো জুড়িয়ে গেল আমার। কেমন আছিস আদৃশ? মেজো নানুর সম্বন্ধ নেই বুঝে গেলাম সামনে দাঁড়িয়ে থাকা সে ছেলেটি ইদ্রিস মামার ছোট ছেলে আদৃশ। আদৃশ ভাইয়া হালকা হেসে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা, তোমার অবস্থা কি? আমি কখনো ভাবিও নি যে তুই এইভাবে হুট করে চলে আসবি। আগে বলে আসলে তো তোর পছন্দের খাবার রান্না করতে বলতাম। হ্যাঁ, আগে বলে আসলে কি তার সারপ্রাইজ হতো বলো? আদৃশ ভাইয়া হাসি মুখে চলে গেল। তার সাথে সাথে মেজো নানুও বের হয়ে গেল রুম থেকে। আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর। ডাইনিংয়ে ঘোরাফেরা করছি আমি। তখনই রান্নাঘর থেকে শিরিন মামি অর্থাৎ পলাশ ভাইয়ার আম্মু আমাকে ডাকলো। তার ডাক শোনার পরপরই আমি রান্নাঘরে ছুটে গেলাম। আমাকে দেখে মামি আমার হাতে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত ধরিয়ে দিয়ে বলল, যাও তো মা, শরবতটা আদৃশকে দিয়ে আসো তো। আসার পরপরই আমাকে বলল এক গ্লাস ঠান্ডা শরবত দিতে। বড় মামির কথা শুনে আমি চমকে গেলাম। এত রেখে আমাকে আদৃশ ভাইয়ার কাছে শরবত নিয়ে পাঠাচ্ছে? ছেলেটা যে খুব একটা ভালো তা মনে হলো না আমার। তখনকার সে রাফ ব্যবহারে বুঝে গিয়েছে আদৃশ ভাইয়া পলাশ ভাইয়ার মতো নরম স্বভাবের নয়। আদৃশ ভাইয়ার রুমে যেতে বেশ ইতস্থ বোধ হতে লাগলো আমার। এ ভাবটা যেন মামি বুঝে গেলেন সহজেই। সে হালকা হেসে বলল, একটু কষ্ট করে তুমিই দিয়ে আসো না মা।
তোমার ছোট মামি আর আমি তো কাজে ব্যস্ত আছি। আদৃশ্যের পছন্দের সব খাবার রান্না করছি। রায়সা তো নিজের রুমে, ওকে আর কষ্ট করে ডাকলাম না। তাই তুমি একটু দিয়ে আসো মা। মামির কথা শুনে আমি জোরপূর্বক হেসে বললাম, আরে মামি, এতে কষ্ট কিসের, আমি দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই বলে আমি মামির কাছ থেকে শরবতের গ্লাসটা নিয়ে চলে এলাম আদৃশ ভাইয়ার রুমের সামনে। নদীর পাশের রুমটাই ওনার রুম। প্রথম দিনেই নদী দেখিয়েছিল। আদৃশ ভাইয়ার রুমে যেতে বেশ অস্বস্তি লাগছে। কে জানতো যে এই ছেলেটা আজ আসবে? আমি যদি আগে জানতাম তাহলে কখনোই এখানে থাকতাম না। কেঁদে কেটে হলেও আম্মুকে বলতাম তার সাথে নিয়ে যেতে। শুধুমাত্র এই ছেলেটার জন্য আমি এ বাড়িতে একটুও শান্তিতে থাকতে পারবো না। সবসময় অস্বস্তিকর এক অনুভূতি হবে। আর না, কিছু না ভেবে ছোট এক নিঃশ্বাস ফেলে পর্দা ঠেলে রুমে ঢুকলাম আমি। আদৃশ ভাইয়া বিছানায় আধশোয়া হয়ে বসে ফোন চালাচ্ছিলেন। আমার উপস্থিতি টের পেয়ে উনি ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন। মুহূর্তেই ভ্রু দুটো কুঁচকে চেহারায় একটু বিরক্তির ছাপ নিয়ে বললেন, কি চাই? ওনার প্রশ্ন শুনে কোনো এক অজানা কারণে আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। এক সেকেন্ডের জন্য মনে হলো সেই বইটা পড়ার জন্য ওনার কাছে পারমিশন নিয়ে নেই। পর মুহূর্তেই মনে হলো, না থাক, দরকার নেই। পরে সময় করে বইটা কিছুক্ষণের জন্য ওনার কাছ থেকে চেয়ে নেব। আমার নিশ্চুপ ভঙ্গি দেখে আদৃশ ভাইয়া এবার একটু গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, এই চাশমিশ, কি চাই? আমি শরবতের গ্লাসটা এগিয়ে দেখিয়ে বললাম, আপনার জন্য শরবত পাঠিয়েছে আদৃশ ভাইয়া। আমার কথা শোনা মাত্রই আদৃশ ভাইয়া বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে এলেন। আমি তখনও দরজার কাছে দাঁড়িয়ে আছি। উনি যতই এগোচ্ছেন আমার বুকের ঢিপ ঢিপ আওয়াজটা কোনো এক কারণে ক্রমান্বয়ে বেড়েই চলছে। আমি মাথা নিচু করে শুকনো একটা ঢোক গিলে আদৃশ ভাইয়ার দিকে তাকাই। আদৃশ ভাইয়া চোখ জোড়া ছোট ছোট করে আর ভ্রুজোড়া হালকা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি কে? আর আমাকে ভাই ভাই বলে ডাকছো কেন? ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হালকা একটু হেসে প্রস্তুত হলাম, কিন্তু আমার মুখ ফুটে কিছু বলার আগেই আদৃশ ভাইয়া বললেন, তুমি কি বাসায় নতুন কাজের লোক? মানে আম্মু কি তোমাকে কাজের লোক হিসেবে এনেছে? আদৃশ ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বললেন উনি? আমাকে কাজের লোক বানিয়ে দিলেন? এত বড় অপমান! আর কিছু আন্দাজ করতে পারতেন না উনি? সোজা কাজের লোক! প্রচণ্ড অপমানিত বোধ করলাম আমি। রাগিয়ে দুঃখে মন চাইলো হাতে থাকা গ্লাসের সবটুকু শরবত সামনের মানুষটার মুখে ছুঁড়ে মারি। এতে যদি অপমানের শোধ নেওয়া হয়। কিন্তু কিছু কিছু ইচ্ছা অপূর্ণই রাখাই ভালো। সেই হিসেবে আমার এই ইচ্ছাকেও মাটি চাপা দিয়ে দিলাম আমি। তবে ভেতরের রাগটাকে কিছুতেই কমাতে পারছি না। শেষমেশ দাঁতে দাঁত চেপে হাতের গ্লাসটা পাশের টেবিলে জোরে করে রেখে রুম থেকে চলে আসলাম। বড় বড় পা ফেলে নদীর রুমের জানালার কাছে এসে দাঁড়ালাম। বারবার শুধু ওই লোকটার দুটো বাক্য আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন অপমানিত আমি খুব কম হয়েছি বলেই আমার মনে পড়ছে। রাগের বশে দাঁতে দাঁত চেপে ওই বেয়াদব লোকটার মাথার সবকটি চুল ছিঁড়তে লাগলাম। বাস্তবে নয়, কল্পনায়। নদীর রুমে বসে বসে ফোন চালাচ্ছি আমি। নদী মাগরিবের আজানের একটু আগে এসে পৌঁছিয়েছে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে ঘুমের উদ্দেশ্যে বিছানা গুছিয়েছিল ঠিকই, তবে তার আম্মু তাকে ঘুমাতে দেয়নি। কিছু কাজের জন্য রান্নাঘরে গিয়েছে সে। সেই থেকে এখন অবধি সে রুমে ঢোকেনি। আমিও আর বের হইনি রুম থেকে। ওই বেয়াদব লোকটার সামনাসামনি হতে হয় যদি, এই জন্য এখনো রুমেই পড়ে আছি আমি। বিরক্ত লাগছে, চরম বিরক্ত লাগছে। কয়েক ঘন্টা হলো আম্মু গিয়েছে আর ওই বেয়াদব লোকটা এসেছে বাড়িতে, তাতেই এত অসহ্য লাগছে। বাকি দিনগুলো কিভাবে কাটাবো তা চিন্তা করেই মাথায় হাত উঠছে আমার। মিমাপু, আম্মু রাতের খাবার খেতে ডাকছে, জলদি চলো। ওড়না দিয়ে কপাল মুছতে মুছতে রুমে ঢুকে কথাটা বলল নদী। নদীর কথায় ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালাম আমি। কাটায় কাটায় 9টা বাজে। এই বাড়ির লোকজন এমন সময় রাতের খাবার খায়।
প্রথম দিন এসেই জানলাম ইদ্রিস মামা এ নিয়ম করেছে। সময় মতো সব কাজ করা ওনার অভ্যাস। সকালে একদম ঠিকঠাক সময়ে উঠে নামাজ পড়বে, এরপর গরম গরম 1 কাপ চা খাবে। বাড়ির আশেপাশে ঘুরে এসে 8:30টার মধ্যে সকালে নাস্তা করবে। আবারও দুপুরে আর রাতে একদম ঘড়ি ধরে নির্দিষ্ট সময় খাবার খাবে। প্রথম দর্শনে মনে হতে পারে ইদ্রিস মামা বেশ রাগী আর কড়া স্বভাবের, কিন্তু একদিন ওনার সংস্পর্শে থাকলেই এ ধারণাটা সম্পূর্ণ বদলে যাবে। কারণ ওনাকে দেখে যতটা কড়া স্বভাবের মনে হয়, উনি ঠিক ততটাই নরম স্বভাবের। এত দ্রুত রাতের খাবার খাওয়ায় আমার আবার অ্যালার্জি আছে। বাসায় তো রাত 11টা, এমনকি 12টার সময়ও রাতের খাবার খাই। সেখানে এখন রাত 9টার সময় রাতের খাবার খেতে হয়। ফলস্বরূপ ঘুমাতে যাওয়ার আগে পেটে একদল ইঁদুর এসে মেলা শুরু করে দেয়। আমার নানু বাড়িতেও একই নিয়ম। সেখানে অবশ্য এর আগেও রাতের খাবার খায়, যা আমার কাছে বেশ বিরক্তিকর লাগে। হাতের ফোনটা চার্জে দিতে দিতে নদীকে বললাম, চলো নদী, নাকি তুমি রেস্ট নিবে? না না, এখন রেস্ট নেব না, একেবারে খেয়ে দিয়ে রেস্ট নেব। 9টা বেজে গিয়েছে অলরেডি। এই বলে রুমের ফ্যানটা অফ করে আমার হাত ধরল নদী। আমিও ডাইনিংয়ের উদ্দেশ্যে পা বাড়ালাম। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল বিকেলে ওই বেয়াদব লোকটার করা সে অপমানের কথা। নিশ্চয়ই সেও খেতে এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই সে এসেছে। ওনার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বলা যায় না সবার সামনে আমাকে কাজের লোক বলে বসবে। আমি মোটেও আবারও অপমানিত হতে চাই না, মোটেও না। নদীর হাতটা ধরে আমি বললাম, নদী, আমার না খেতে ইচ্ছে করছে না, তুমিই যাও। আমার কথা শুনে নদী বিস্ময়ে আমার দিকে ফিরে বলল, সে কি, খাবে না কেন? আমার সাথে তো যাচ্ছিলেই। চলো তো আপু, অল্প হলেও খেয়ে আসো। না না, দেখো আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই, প্লিজ নদী। আমার কথা হয়তো নদীর কান অবধি পৌঁছায়নি। সে আগের মতোই আমার হাত ধরে টানতে টানতে রুম থেকে বেরিয়ে এলো। রুম থেকে বের হওয়ার সাথে সাথে ওই বেয়াদব লোকটা মুখোমুখি হতে হলো। ডাইনিং টেবিলে চেয়ারে বসে এই রুমের দিকেই তাকিয়েছিলেন উনি। আমাদের দেখে কয়েক সেকেন্ড আগের কুচকানো ভুজরা মুহূর্তে সোজা হয়ে এলো। চেহারায় খেলে গেল হাসির রেখা। ও মা, ছোট ভাইয়া তুমি? নদীর বিস্ময়ের কণ্ঠস্বরে আমি খানিকটা চমকে গেলাম। সে ততক্ষণে আমার হাত ছেড়ে দিয়েছে। তার হাত জোড়া তো এখন গালে অবস্থান করছে। মানুষ বেশি অবাক হলে যেমন দুগালে হাত দিয়ে অবাক ভঙ্গিটা প্রকাশ করে, নদীও ঠিক তাই করছে। নদীর বিস্ময়ভূত চেহারায় আরো একটু বিস্ময় রেখা টেনে দিতে ওই বেয়াদব লোক মানে আদ্রিস ভাইয়া চেয়ার ছেড়ে আমাদের দিকে এগিয়ে এলেন। ওনার এগিয়ে আসা দেখে আমি আমার জায়গা থেকে খানিকটা পিছে গিয়ে দাঁড়ালাম। আদ্রিস ভাইয়া মুচকি হেসে নদীকে বললেন, বিশ্বাস হয় না আমি এসেছি? নদী নাবোধক মাথা নাড়ালো। সাথে সাথে আদ্রিস ভাইয়া নদীর বাঁ হাতে চিমটি কেটে বলল, এবার তো বিশ্বাস হয়। চিমটি কাটার ফলে নদী জোরে আহ বলে চেঁচিয়ে উঠে বলল, এত জোরে চিমটি কাটো কেন ছোট ভাইয়া? হাত তো না যেন পাথর। নদীর কথা শুনে আদ্রিস ভাইয়া ঠোঁট উল্টে নদীর মাথায় গাঁটটা মেরে তারই কথা নকল করে বলল, হাত তো না যেন পাথর। আদ্রিস ভাইয়া আর নদীর কর্মকাণ্ডে তারা দুজন সহ উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। সাথে আমিও হেসে দিলাম। আমার হাসির আওয়াজটা বোধহয় একটু জোরেই হয়েছিল। তাই তো আদ্রিস ভাইয়ার হাসি থামিয়ে ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকালেন। সাথে সাথে আমার হাসি বন্ধ হয়ে গেল। মনে পড়ে গেল সেই অপমানের কথা। না, এই লোকটার মুখোমুখি কিছুতেই হওয়া যাবে না, আর ওনার কথায় তো মোটেও হাসা যাবে না। দুনিয়ার সেরা জোকস বললেও না। নদী আদ্রিস ভাইয়াকে টেনে নিয়ে দরজায় বসিয়ে বলল, তুমি কখন এসেছো ছোট ভাইয়া? এই বলে নদী বাকি সবার উদ্দেশ্যে বলল, আমাকে কেউ বলেনি কেন ছোট ভাইয়ার কথা? নাদিয়া মামি অর্থাৎ ছোট মামি বললেন, তোর ছোট ভাইয়া নিষেধ করেছিল তোকে সারপ্রাইজ দেবে বলে। সে কিন্তু আমাদেরও সারপ্রাইজ দিয়েছে। নদী অবাক হয়ে বলল,
সবাইকে সারপ্রাইজ দিয়েছে? কখন এসেছে ছোট ভাইয়া? প্লেটে ভাত নিতে নিতে আদ্রিস ভাইয়া বললেন, বিকেলে এসেছে, বাড়ির কাউকে জানাইনি আমি আসছি। সবাই সবার সারপ্রাইজড হয়ে যাওয়া মুখ দেখবো বলে কাউকে বলিই নাই। এবার এত পক পক না করে খেতে বস। আদ্রিস ভাইয়ার হুকুমে নদীর সাথে সাথে বসে পড়ল। এদিকে আমি সেখানেই ঠাই দাঁড়িয়ে আছি, এগোনোর সাহস পাচ্ছি না। হঠাৎ ইদ্রিস মামা আমাকে দেখে বলে উঠলেন, কি গো মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। ইদ্রিস মামার কথা শুনে ডাইনিং এর আর জোড়া চোখ আমার উপর নিবদ্ধ হলো। হঠাৎ এমন হয় আমি ভরকে গেলাম। মেজো নানু নদী আর আদ্রিস ভাইয়ার উদ্দেশ্যে বলল, তোদের দু ভাই বোনের কথাবার্তার জন্য মেয়েটা ওখানেই দাঁড়িয়ে আছে, যা নদী ওকে নিয়ে আয়। মেজো নানুর কথায় নদী তৎক্ষণাৎ উঠে আমার দিকে এগিয়ে আসতে আসতে অপরাধীর কণ্ঠে বলল, সরি আপু, ছোট ভাইয়া আসার খুশিতে আমি তোমাকে ভুলেই গিয়েছিলাম। সরি। আমি বিনয়ী হেসে বললাম, আরে ইটস ওকে, সমস্যা নেই, চলো এখন। নদী হাত ধরে এনে আমাকে তার পাশে চেয়ারে বসালো। এই একটাই চেয়ার খালি ছিল, যা একদম আদ্রিস ভাইয়ার সোজাসুজি। আমি মাথা নিচু করে খাচ্ছি, প্রস্তুত হচ্ছি আরেক দফা অপমানিত হওয়ার। কখন যেন লোকটা বলে বসে, আম্মু, কাজের লোককে তুমি আমাদের সাথে বসে খাওয়াচ্ছ? এমনটা বললে সবার সামনে আমি কি করে মাথা তুলে তাকাবো কে জানে। মেয়েটাকে আম্মু আগে তো কখনো দেখিনি। আদ্রিস ভাইয়ার প্রশ্নে আমি মাথা নিচু করেই চশমার আড়াল দিয়ে ওনাকে দেখলাম। আগেরকার মতোই মাথা নিচু করে গভীর মনোযোগ সহকারে খাবার খাচ্ছে। আদ্রিস ভাইয়ার প্রশ্নে ওনার মা বেশ অবাক হয়ে বলল, তোরা এখনো পরিচিত হসনি? মিমকে না আমি পাঠালাম তোর রুমে বিকেলে? মামির কথা শুনে আমি এবার মাথা তুলে আদ্রিস ভাইয়ার দিকে তাকালাম। হয়তো এখনই উনি বলে উঠবেন, ওকে তো আমি কাজের লোক ভেবেছিলাম। এমনটা বললে মামা মামি আর নানুর সামনে আমার ইজ্জতটা কতখানি থাকবে তাই চিন্তা করতে লাগলাম। না, তখন পরিচিত হইনি, আমি তোকে অন্য কিছু ভেবেছিলাম। পলাশ ভাইয়া এবার মুখ খুললেন। আদ্রিস ভাইয়া একগাল হেসে বললেন, আরে ওসব বাদ দাও, তেমন কিছু না। আদ্রিস ভাইয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে বড় মামি বললেন, তোর দাদির ছোট বোনের মেয়ে। আদ্রিস ভাইয়া ভ্রুকুচকে বললেন, তাও চিনলাম না। তোর রাফেজা ফুপির বড় মেয়ে। আরে পলাশ, ভার্সিটির পরীক্ষা দিতে গিয়ে যাদের বাসায় ছিলি। আদ্রিস ভাইয়া বুঝতে পেরে বললেন। আদ্রিস ভাইয়ার কথা শুনে আমি মনে মনে বললাম, পরিচয় দিব? কি পরিচয় দিতাম শুনি? আর পরিচয় না জেনে যাকে তাকে কাজের লোক বানিয়ে দিবে, ফালতু লোক একটা। পলাশ ভাইয়া মাছের বাটিটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন। আমি মৃদু হেসে মাছের বাটি থেকে একটা মাছ উঠিয়ে খেতে লাগলাম। সকালের সৌন্দর্যের আসলেই তুলনা হয় না। রাতের নিকোষ কালো আকাশ ধীরে ধীরে আসমানি রং ধারণ করে পুরো পৃথিবীকে সকাল নামক এক সময়ের সাথে পরিচয় করায়। যে সকাল হাজারো পাখির মিষ্টি কিচিরমিচির আওয়াজে ভরে ওঠে, সে সকালে না জাগলে জীবনটাই বৃথা মনে হয়। আমার মতো ঘুমকাতুরে মেয়ে মাসের একদিনে একটু ভোর জেগে উঠলে সে ভোরটাকেই সৌভাগ্যবান বলে মনে হয়। বাহ, ভোর সৌভাগ্যবান হয়, আমি না। এ কথা ভাবতেই হাসি পেয়ে গেল আমার। 7:30 বাজে। বাড়ির পেছনে ছোট্ট উঠানটায় প্লাস্টিকের চেয়ার পেতে বসে আছি আমি, হাতে ফোন আর আশেপাশে মৃদুমন্দ ঠান্ডা বাতাস। আর কি লাগে সময়টাকে উপভোগ করার জন্য। সকাল সকাল বিদ্যুৎ চলে গিয়েছে বলেই আজ ঘুম ভেঙেছে আমার। নদী প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন। প্রচণ্ড গরম লাগায় তীব্র অস্বস্তি নিয়ে চোখ খুলে দেখলাম ফ্যানটা বন্ধ। নদী বলল বিদ্যুৎ নেই। এটা শুনে বেশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠলাম আমি। পরে ফ্রেশ হয়ে ফজরের কাজা নামাজ পড়ে উঠানে এসে বসলাম। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ কানে ভেসে আসতেই আমি পাশ ফিরে ডানে তাকালাম। না, সেখানে কেউ নেই। এবার পাশ ফিরে বামে তাকাতেই দেখলাম বাড়ির পেছনের ছোট্ট গেটে একজন দাঁড়িয়ে আছে।
হালকা লাল রঙের টি শার্ট আর জিন্সের প্যান্ট পরিহিতা এক যুবক দাঁড়িয়ে আছে। চেহারায় শিশুসুলভ একটা ভাব, তবে মুখে থাকা ঘন দাড়ির ফলে সে সুশীলভ ভাবটা কোথাও চাপা পড়ে আসছে। ছেলেটা আমাকে দেখা মাত্রই এগিয়ে আসতে আসতে বলল, ছেলেটির দিকে তাকিয়ে ফোনের স্ক্রিন অন করে আমি মৃদু হেসে বললাম, ইটস ওকে। ছেলেটি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি ভদ্রতার হাসি দিয়ে বললাম, চেনার কথাও না, এর আগে কখনো আসেনি তো। আমি নদীর দূর সম্পর্কের এক কাজিন হই। আমার উত্তর দেওয়ার আগেই কে যেন বলে উঠল, এই চাশমিশের নাম ভীম। আমি চমকে ডান পাশে ফিরে তাকালাম। কণ্ঠস্বর শুনে আমি ডান পাশে ফিরে তাকালাম। কণ্ঠস্বর শুনে যা আন্দাজ করেছিলাম তাই হলো। কণ্ঠস্বরের মালিক আর কেউ নয়, স্বয়ং আদ্রিস ভাইয়া। ঘিয়ে রঙের একটা টি শার্ট আর সাদা কালো চেক 3/4 প্যান্ট পরে আছেন উনি। এক হাত সেই প্যান্টের পকেটে আর অপর হাতে ফোন, দৃষ্টি জোড়াও ফোনে নিবদ্ধ। এত বুড়ো মানুষের এসব 3/4 প্যান্ট পরার সাইন্স আমার মাথায় আসে না। নদীর কাছে শুনেছি আদ্রিস ভাইয়া এবার ইন্টার্নি শেষ করেছে। সোহরাওয়ার্দী মেডিকেল থেকে MBBS পাশ করেছেন, সেখানে ইন্টার্নির পার্ট চুকিয়ে এখন পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি নিচ্ছেন। এই এত বড় মানুষটা ছোকরাদের মতো 3/4 প্যান্ট পরলে কি আদৌ মানায়? আমার উত্তর হবে না। আদ্রিস ভাইয়াকে দেখে আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বিস্ময় নিয়ে বলল, ছেলেটির কথা শুনে আদ্রিস ভাইয়া মাথা তুলে মুচকি হেসে দিলেন। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখে যে হাসিটা মানিয়েছে বেশ। এ হাসির দ্বারাই সর্বনাশা এক কাজ হয়ে গেল। না চাইতেও ওনার এ হাসি আমার ভালো লেগে গেল। আমি এমনটা মোটেও চাই না, একটুও চাই না। যে লোকটা আমার সাথে রুড ব্যবহার করেছে, আমাকে অপমান করেছে, তার হাসি আমার কাছে ভালো লাগা উচিত না। আমি আমার ভালো লাগাটা ফেরত নিলাম। পণ করলাম এ ছোকরা কম বুড়োটাকে পছন্দ করা যাবে না, কিছুতেই পছন্দ করা যাবে না। আদ্রিস ভাইয়া হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে রাখতে রাখতে এগিয়ে এলেন। ওনার ঠোঁটে সে মুচকি হাসি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। আমি দ্রুত ডান পাশ থেকে মাথা সরিয়ে সামনের দিকে তাকালাম। আদ্রিস ভাইয়া সে ছেলেটার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস স্বর্ণব? ও তাহলে ওই ছেলেটার নাম অর্ণব। আদ্রিস ভাইয়ার প্রশ্নের জবাবে অর্ণব ভাইয়া চওড়া হেসে বললেন, কালকে বিকেলে এসেছি, এই জন্য দেখা করা হয়নি। আজ ভেবেছিলাম দেখা করবো। চল ভেতরে চল। আরে রাখ তোর সময়, আধ ঘন্টা কি এমন হয়ে যাবে না? হ্যাঁ, আম্মুর হাতের চা খাবো আর একটু আড্ডা দিব। শেষের প্রশ্নটি আমার দিকে ছুরি দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন অর্ণব ভাইয়া। অর্ণব ভাইয়ার প্রশ্নে আমি ভদ্রতা সূচক একটু হাসি এসে বললাম, জি ভাইয়া, আমার নাম মিম। আমার কথা কানে পৌঁছানো মাত্রই অর্ণব ভাইয়া হুট করে ওনার মাথাটা আমার দিকে এগিয়ে আনলেন। চোখ জোড়া আধো বন্ধ আধো খোলা রেখে নিজের বাম পাশের বুকে হাত রেখে বললেন, আহা ভাইয়া বলো না গো, বকে গিয়ে বিধে। অর্ণব ভাইয়ার কাজে আর কথায় আমি ভরকে গেলাম। শরীর আপনা আপনি চেয়ারের সাথে একদম লেগে গেল। চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে এলো আর ঠোঁট জোড়া আপনা আপনি খুলে গেল। আমার মাথা যেন ক্ষণিকের জন্য কাজ করা বন্ধ করে দিল। যখন বুঝতে পারলাম, তখন মনের দুয়ারে দুটো বিস্ময়বোধক শব্দ এসে হানা দিল। এটা কি ছিল? সোজাসুজি ফ্লার্টিং? আমার রিয়াকশন ফানি ছিল নাকি কে জানে। আদ্রিস ভাইয়া আর অর্ণব ভাইয়া আমার দিকে চেয়ে একটু শব্দ করে হেসে উঠলেন। হাসি থামিয়ে আদ্রিস ভাইয়া অর্ণব ভাইয়ার কাঁধে হাত রেখে বললেন, চল রে, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি?
আদ্রিস ভাইয়ার কথা শুনে অর্ণব ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে আদ্রিস ভাইয়ার সাথে বাড়ির ভেতরের দিকে হাঁটা শুরু করলেন। যেতে যেতে অর্ণব ভাইয়া বললেন, আজ যাই বলিস দোস্ত, চশমিশটা কিন্তু দেখতে বেশ নরম সরম। অর্ণব ভাইয়া কথাটা একটু জোরেই বললেন, ফলস্বরূপ আমি শুনে ফেললাম। ওনার কথা শুনেই হয়তো আদ্রিস ভাইয়া বাড়ির গেটে ঢোকার আগে ঘাড় ঘুরিয়ে আমার দিকে একবার তাকিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে নিলেন। আমি সেদিকেই তাকিয়েছিলাম, ফলে আদ্রিস ভাইয়ার সাথে আমার চোখাচোখি হয়ে গেল একদম অজান্তে। আমি না চাইতেও, এই না চাইতেও কিছু জিনিস পাওয়া ব্যাপারটা একদম ভালো লাগে না, বিশেষ করে এমন ছোটোখাটো কিছু সর্বনাশা পাওয়া তো একদমই ভালো না। চেহারায় বিশেষজ্ঞ একটা ছাপ তার, চোখ জোড়া গভীর মনোযোগী, যেন যে কোনো কিছু সূক্ষ্মভাবে বিশ্লেষণে পারদর্শী। চিকন ফ্রেমে সে জ্ঞানী টাইপ চশমার আড়াল দিয়ে চোখ জোড়া চেয়ে আছে হাতে থাকা ঘড়ির দিকে। কোনো কারণে চিহ্নিত হয়ে যাচ্ছে চোখ জোড়া, কুচকে আসা ভ্রুজোড়া আর কপাল দেখে সে চিন্তার চাপ বোঝা যাচ্ছে বেশ। কিছুক্ষণ পর ঠোঁট কামড়ে কোনো কিছু ভেবে হাত ঘড়ি থেকে চোখ জোড়া সরিয়ে নিলেন আদ্রিস ভাইয়া। রাইসা ভাবির বাহু থেকে প্রেসার মাপক সে যন্ত্রটা খুলে নিলেন তিনি। ছোটবেলায় এই যন্ত্রটা দিয়ে খেলা করতাম, বেশ মজা লাগতো। পাম দেওয়া সে ছোট্ট বেলুনটাকে ইচ্ছে মতো পাম দিতাম, ফলে সাথে থাকা স্টেপ ওয়াচের মতো যন্ত্রটার কাঁটা এদিক ওদিক ঘুরতো। এই কাঁটা এদিক ওদিক ঘুরতে দেখাতেই আলাদা এক আনন্দ ছিল। ছোট চাচু ডক্টর বলে দাদু বাড়িতে একটা ফ্রিক ম্যামোনোমিটার সবসময় থাকতো, এখনও আছে। বাড়ি গেলে হাতের কাছে পেলে আবারও ছোটবেলার সে খেলায় মেতে ওঠে একা একাই। সে খেলার কোনো সঙ্গী প্রয়োজন হতো না। আদ্রিস ভাইয়ার হাতে যন্ত্রটা দেখে আবারও সে পুরনো খেলায় মেতে উঠতে মন চাইল। তবে সব ইচ্ছে যে সব জায়গায় খাটাতে নেই, এই কথাটা মনে প্রাণে মেনে নিয়ে আমি আমার ইচ্ছাটাকে বিসর্জন দিলাম। ফলস্বরূপ এক চাপা দীর্ঘশ্বাস ছাড়লাম। হাই ব্লাড প্রেশার? কিসের এত টেনশন তোমার ভাবি? আদ্রিস ভাইয়া স্টেথোস্কোপটা কান থেকে খুলে নিতে নিতে রাইসা ভাবির উদ্দেশ্যে প্রশ্নটা করল। রাইসা ভাবি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বললেন, জানি না, কাল থেকে খুব অস্থির লাগছে আমার। সেই অস্থিরতার কারণ খুঁজেই টেনশন বাড়ছে আমার। রাইসা ভাবির বলার ধরনে আদ্রিস ভাইয়া নিঃশব্দে হেসে দিলেন। স্টেথোস্কোপ আর ফ্রিক মোমো ম্যানোমিটারটা ব্যাগে পুরে নিয়ে বললেন, টেনশন হওয়াটা স্বাভাবিক, তবে বাচ্চার কথা ভেবে এই স্বাভাবিক কাজটাকে তোমার অস্বাভাবিক করতে হবে। অর্থাৎ টেনশন বাদ দিতে হবে। ডেলিভারি ডেট তো এই মাসের লাস্ট হবে, তাই না? না, আগামী মাসের মাঝামাঝি সময়ে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও ভাবি। এই বলে আদ্রিস ভাইয়া রুম থেকে বেরিয়ে গেলেন। আর সাথে সাথে আমি রাইসা ভাবির সামনের চেয়ারে বসে পড়লাম, যেখানে এতক্ষণ আদ্রিস ভাইয়া বসেছিলেন। চেয়ারে বসার সাথে সাথে আমি রাইসা ভাবিকে বললাম, পুরো একদিন পর তোমার সাথে দেখা হলো। কালকে যে কত বোরিং সময় কেটেছে, এই নদীও তো বাসায় থাকে না, তুমি একমাত্র ভরসা। রাইসা ভাবির কিছু বলার আগে পেছন থেকে হুট করে এসে আদ্রিস ভাইয়া বললেন। আদ্রিস ভাইয়ার কথা শুনে আমি কিছুক্ষণ বিস্ময়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। এ যেন ছোট বাচ্চা সেদে এসে ঝগড়া শুরু করলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাত্রই বসলাম। আর বেয়াদব লোকটা বলে কিনা এটা তার জায়গা, এই মুহূর্তে মোটেও জায়গা ছাড়তে মন চাইল না। কোথা থেকে এক জিদ এসে ভর করলো আমার উপর। আমি চেয়ারে বসে থেকে কোনোরূপ ভাবনা চিন্তা ছাড়া চোখে মুখে বিরক্তি প্রকাশ করে বললাম, আমি এখানেই বসে থাকবো, এক পাও নড়ব না। আর আপনার চেয়ার, এটা কে বলল আপনাকে? একবার এখানে বসেছেন বলেই এটা আপনার হয়ে গেল? আপনার নামে কি এই জায়গা রেজিস্টার করা নাকি? আদ্রিস ভাইয়া বাঁকা হেসে বললেন, জেমস চশমিশ, এটা আমার নামে রেজিস্টার করা। হঠাৎ করেই আদ্রিস ভাইয়ার সম্বোধনে প্রচণ্ড রাগ হলো আমার। আমি তেজি সুরে বললাম, এই বারবার লাগিয়েছেন কি? চাশমিশ চাশমিশ আমার একটা সুন্দর নাম আছে, আরবি হরফের নাম। সেটা না বলে আপনি বারবার চাশমিশ বলছেন কেন আমাকে?
আপনি নিজেও তো চাশমিশ, নিজে কানা আবার আমাকে কানা বলতে এসেছে। আদ্রিস ভাইয়া এবার ভ্রু উঁচিয়ে বুকে দুহাত গুজে বললেন, জি না মিস চাশমিশ, আমি অল টাইম তোমার মতো চোখে চশমা লাগায় ঘুরি না, শুধু কিছু কাজে চশমা পরতে হয়। অলওয়েজ যারা চশমা পরে তাদেরকে চাশমিশ বলে। আদ্রিস ভাইয়ার কথায় আমার প্রচণ্ড রাগ হলো। আমি তেড়ে বসা থেকে উঠে গিয়ে বললাম, আর একবার যদি চাশমিশ বলেছেন তো খবর আছে। আমাকে ডাকতে হলো মিম নামে ডাকবেন, নয়তো ডাকার প্রয়োজন নেই। ওসব চাশমিশ বলে খবরদার ডাকবেন না বলে দিলাম। আদ্রিস ভাইয়া ভ্রুজোড়া নাচিয়ে বাঁকা হেসে বললে, হুমকি নাকি? হুমকি ভাববেন, আদেশ ভাববেন, যাই ভাবেন না কেন, আমাকে আর চাশমিশ বলে ডাকবেন না, মিম বলে ডাকবেন। যাও, ডাকলাম না মিম বলে। তো না ডাকলে আমার কি? আপনার ডাক শোনার জন্য কি আমি মরে যাচ্ছি নাকি? আদ্রিস ভাইয়া এবার হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে বললেন, মিম ইজ আর টু মাচ কমন নেম। দেখা গেল তোমাকে এ নামে ডাকলাম, আর আশেপাশে থাকা 10-12টা মিম নামক মেয়ে এসে দাঁড়িয়ে পড়লো আমার সামনে। কারণ অলিতে গলিতে এখন এ নাম ছড়িয়ে পড়েছে। এই বলে উনি অট্টহাসিতে ফেটে পড়লেন। ওনার এ হাসি আমার মোটেও সহ্য হলো না, চরম অপমানজনক এ হাসি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, হোক, টু মাচ কমন নেম, আমার ভালো লাগে এ নামটা। সো এ নাম বাদে আমাকে অন্য নামে সম্বোধন করতে আসবেন না। আদ্রিস ভাইয়া এবার জেদি বাচ্চাদের মতো বললেন, করবো, 1000 বার করবো। করেন, 1000 বার করেন, ওসবে আমি কান দেব না। এই বলে আমি ভেঙচি কেটে ক্লান্তির এক নিঃশ্বাস ফেলে চেয়ারটায় বসলাম। বাপরে, কত ঝগড়া করলাম আমি! এ কি সত্যি আমি, নাকি ঝগড়ুটে কোনো ভূত এসে ভর করেছে আমার উপর? আমি তো কখনো এত ঝগড়া করিনি কারোর সাথে। সর্বোচ্চ আমার সাথে ঝগড়া করেছি, তাও বেশি দূর এগোতে পারিনি, কারণ ঝগড়ার সময় সব কথা যেন ফুরিয়ে যায়। তবে আজ এত কথা পেলাম কোথায়? কোনো জড়তা বা সংকোচ বোধ কাজ করেনি আমার মাঝে। এভাবে একটা ছেলের সাথে ঝগড়া করতে বড্ড আজীব ব্যাপার স্যাপার। নিশ্চয়ই এই লোকটা নিজের সাথে ঝগড়ার ভূত নিয়ে ঘোরে। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলাম। চোখ খুলতে দেখলাম আদ্রিস ভাইয়া আমার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, হয়েছে বিশ্রাম নেয়া? হয়ে থাকলে আমার রেজিস্টার করার চেয়ার আমাকে ফেরত দাও। উফ, লোকটা আমাকে একটুও শান্তিতে বসতেও দিবে না। আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, লাগিয়েছেনটা কি? শান্তি নাই দুনিয়াতে? এ চেয়ারে আপনার নাম রেজিস্টার করা কে বলেছে? কোথাও নাম খোদাই করা আছে? আদ্রিস ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, অবভিয়াসলি প্রমাণ দেখাতে পারি। প্রমাণ দেখালে আমি যা বলবো তাই করতে হবে। কিন্তু এই কথা শুনে বিস্ময়ে আমার মুখ হা হয়ে এলো। কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল? এই যা বলবো তাই করতে হবে। বাক্যটা আমার মোটেও পছন্দ না। এই বাক্যটা ভয়ানক এক বাক্য। এই বাক্য দিয়ে একজন মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে পারে আরেকজন মানুষ। কারো খুন করতেও যেন দ্বিধাবোধ করে না। না, কিছুতেই এতে রাজি হওয়া যাবে না। আমি এবার বেশ সাহস দেখিয়ে বললাম, প্রমাণ দেখান ভালো কথা, আমি আসন ছেড়ে দেব, কিন্তু এই যা বলবেন তাই করতে হবে, বিষয়টা আমি মানছি না। আদ্রিস ভাইয়া এবার ভ্রু নাচিয়ে বললেন, কেন ভয় পাও বুঝি? ওনার কথা শুনে আমি লুকিয়ে একটা ঢোক দিলাম। ওনাকে কে বলবে যে আমি আসলেই ভয় পাই? এমনটা উনি জানতে পারলে যে আমার উপর হাসাহাসি করতে পিছপা হবে না তা জানা আছে। আমি নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বললাম, দেখুন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ আসে না। আপনি প্রমাণ দেখাতে চেয়েছেন, প্রমাণ দেখিয়ে চেয়ারটা নিয়ে যাবে, ব্যাস। মোটেও না। আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে তুমি আরামসে বসে থাকবে, সেটার শাস্তি স্বরূপ আমি যা বলবো তাই করতে হবে। যদি ভীতু না হও তাহলে তো এতে রাজি হয়ে যাওয়ার কথা। কি ভীতু নাকি তুমি? ভেতরে ভেতরে একটু ভয় আছি যদিও, তারপরও মেয়েকে সাহস দেখিয়ে বললাম, আমি মোটেও ভীত না। তো এতে রাজি হতে প্রবলেম কি? এত যদি সাহস থেকেই থাকে তবে রাজি হয়ে যাও। উফ, ব্যাপক ঝামেলা পার করলাম তো।
জীবনে এই প্রথম ঝগড়া করে এত দূর আগালাম, আর এই শেষ মুহূর্তে এসে নাকি আদ্রিস ভাইয়া আমাকে বাঘে নিতে চাইছেন। অসহ্য তো, কিন্তু এতে রাজি না হয়ে আর কি উপায় আছে? শুধু শুধু আমি এই বেয়াদব লোকটার সামনে ভীতু বলে পরিচিত হব কেন? শেষমেশ রাজিই হতে হবে। এ যেন উভয় সংকট। আমি বিরক্তির এক নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রাজি হলাম। আদ্রিস ভাইয়া আমার কথা শুনে বিশ্বজয়ের হাসি দিলেন, সাথে সাথে বললেন, এখন চেয়ার ছেড়ে উঠো, প্রমাণ দেখাতে হবে তো। অগত্যা চেয়ার ছেড়ে উঠতে হলো আমাকে। আমি চেয়ার ছেড়ে উঠতেই আদ্রিস ভাইয়া হাঁটু গুজে বসে পড়লেন। চেয়ারে ডান পায়ের উপরের দিকটা দেখিয়ে বললেন, এই যে দেখো, আমার নাম খোদাই করা। বিস্ময়কর হলেও সত্যি আদ্রিস ভাইয়ার নাম লেখা ছিল সেখানে। আমি অবাক চাহনিতে সেদিকে তাকিয়ে রইলাম। আদ্রিস ভাইয়া এবার বললেন, এই কাঠের চেয়ার অনেক আগের, আমার আর ভাইয়ার সেম চেয়ার ছিল বলে ছোট থাকতে এই নিয়ে বেশ মারামারি লাগতো। এই জন্যই আমি আমার নাম খোদাই করে রেখেছিলাম, যাতে আলাদা করে চেনা যায়। সো এবার প্রমাণ পেলে নিশ্চয়। অপমানে মুখ থমথমে হয়ে এলো আমার। আমি কোনো রকম অন্যদিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। আদ্রিস ভাইয়া এবার উঠে দাঁড়ালেন। আমি ছোট্ট এক নিঃশ্বাস ফেলে বললাম, বলুন কি করতে হবে? আদ্রিস ভাইয়া ততক্ষণে চেয়ার নিয়ে রুমের দরজার কাছে চলে এসেছেন। আমার কথা শুনে এদিকে ফিরে বললেন, এখন মনে পড়ছে না, যখন মনে পড়বে তখন বলবো। তোলা রইল এটা। এই বলে উনি রুম ত্যাগ করলেন। আদ্রিস ভাইয়ার এহেন কাজে রাগে আমার মাথার চুল ছিঁড়তে মন চাইলো, আবার নিজের উপরও রাগ হলো খুব। কি দরকার ছিল তখনকার ওই ক্ষণস্থায়ী জেদকে প্রশ্রয় দেওয়া? এমনটা না করে চেয়ার ছেড়ে উঠে গেলেই তো হয়ে যেত। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথাটাকে কখনো আমি মানি না, সব সময় এর উল্টো পথে চলি। এজন্যই তার পরিণাম হয়তো এত খারাপ। কিন্তু এখন যা হয়ে গিয়েছে তার ফল তো ভোগ করতেই হবে। কি জানি কি কারণে উনি আমাকে দিয়ে, কি জানি কি করাবেন উনি আমাকে দিয়ে। মনের মধ্যে বহমান সে রাগটাকে একটা লম্বা শ্বাসের সাহায্যে উড়িয়ে দিতে চেষ্টা করলাম। বাহ মিম, তুমি তো বেশ ভালোই ঝগড়া করতে পারো। রাইসা ভাবির কণ্ঠ শুনে আমি বাম পাশে ফিরে তাকালাম। এই রুমে যে রাইসা ভাবি তা আমার খেয়ালই ছিল না। রাইসা ভাবি দুপা গুজে খাটে হেলান দিয়ে বসে আছে। ওনার চোখে মুখে খুশির ছটা দেখে বুঝতে পারলাম উনি বেশ মজা পেয়েছেন আমাদের ঝগড়া দেখে। এতক্ষণ যে এই মজার জন্য উনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তার বুঝতে বাকি রইল না আমার। আমি অসহায় কণ্ঠে বললাম, ভাবি এটা কি ঠিক হলো? তুমি আমার পক্ষে একটু কথা না বলে চুপচাপ বসে রইলে। রাইসা ভাবি আমার কথায় তৃপ্তির হাসি হেসে বললেন, এখানে তোমার পক্ষ নেওয়ার মতো কিচ্ছুই ছিল না। যাই বলো, অনেকদিন পর এমন ঝগড়ার এনজয় করলাম, ফিলিংস খুব শান্তি শান্তি। না বলে রাইসা ভাবির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলাম। তা দেখে রাইসা ভাবি ফিক করে হেসে ফেলল। কি মিষ্টি সে হাসি! পলাশ ভাইয়া দেখলে নির্ঘাত আরেক দফা ভাবির প্রেমে পড়ত। নদীর রুমের দক্ষিণ দিকে একটা জানালা আর পূর্ব দিকে একটা জানালা। খাটের সাথে লাগোয়া জানালাটা দক্ষিণ দিকের, আর পড়ার টেবিলের সাথে লাগোয়া জানালাটা পূর্ব দিকের। আমি এই মুহূর্তে দক্ষিণের জানালার ধারে অর্থাৎ বিছানায় বসে আছি। পা দুটো ভাঁজ করে জানালার রেলিংয়ে কপাল ঠেকিয়ে মাথা নিচের দিকে করে ফোন চালাচ্ছি। আমার পাশে আরামসে দুপুরের ভাত ঘুম সারছে নদী। ঘড়িতে সময় এখন দুপুর 4টা। আরও প্রায় ঘন্টাখানিক আগে যে যার কাজ সেরে খাওয়া দাওয়া করে নিজ নিজ রুমে রেস্ট নিতে চলে গিয়েছে। বেবি, এখন তুমি কি করছো? হঠাৎ একটা অস্পষ্ট মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই চমকে উঠলাম আমি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে। না, আশেপাশে কেউ নেই। এক নজর নদীর দিকে তাকালাম। ঘুমের মধ্যে সে আবার বিড়বিড় করছে না তো? না, সে তো চুপ। তাহলে কণ্ঠস্বর শুনলাম কোথা থেকে? একটু পরেই পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এসলো আমার কানে। জানালার ধারে বসে আছি। কণ্ঠস্বর শুনে বুঝতে বাকি রইল না এটা আদ্রিস ভাইয়ার কণ্ঠ।
তাহলে গার্লফ্রেন্ড আছে এই বেয়াদব লোকটার। অবশ্য আজকাল গার্লফ্রেন্ড নাই এমন খুব কম ছেলেই আছে। আবার ওনার মতো দেখতে ছেলেদের গার্লফ্রেন্ড থাকবে না এ বিশ্বাস না করাটাও এক অবিশ্বাস ব্যাপার। ওপাশের মেয়েটির কণ্ঠস্বর শোনার পর বুঝতে পারলাম আদৃশ ভাইয়া ফোন লাউড স্পিকারে দিয়ে কথা বলছেন। মেয়েটি আবারও বলল, বেবি তুমি ঢাকায় কবে আসবে? তোমাকে খুব মিস করি আমি। মেয়েটির কথা বলার ঢঙে আমার প্রচণ্ড হাসি পেয়ে গেল। ফলস্বরূপ ফিক করে হেসে ফেললাম। সাথে সাথে নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরলাম। আদৃশ ভাই আবার হাসির আওয়াজ শুনে নিয়েছে নাকি কে জানে। পরক্ষণেই নিজেকে বুঝালাম, শুনে নিয়েছে তো কি হয়েছে? এমন ন্যাকা বাচ্চার কথা শুনলে কে হাসি থামিয়ে রাখতে পারবে শুনি? মেয়েটার প্রশ্ন শুনে আদৃশ ভাইয়া মুখ দিয়ে বিরক্তিসূচক এক আওয়াজ বের করে বললেন, আহা মাহা, মাত্রই গতকাল এসে বাড়িতে উঠলাম, 2-3 মাস তো থাকবো এখানে। মেয়েটার প্রতি আদৃশ ভাইয়ার সম্বোধনে বুঝলাম মেয়েটার নাম মাহা। আদৃশ ভাইয়ার কথা শোনা মাত্রই মাহা নামক মেয়েটা এক প্রকার আত্মচিৎকার করে বলল, কি বলছো তুমি? এতদিন তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? আদৃশ ভাইয়া হয়তো কণ্ঠে খানিকটা বিরক্তি প্রকাশ করে বললেন, ঈদের ছুটিতে যেভাবে থাকো সেভাবেই থাকবে। ঈদের ছুটি তো মাত্র কয়েকদিনের হয়, আর সেখানে তুমি 2 থেকে 3 মাসের কথা বলছো। না জানি কতদিন পরে তুমি আসো, ভাবতেই আমার কান্না পাচ্ছে। মেয়েটার এ কথা কানে আসতেই আমি মনে মনে বললাম, একটু কান্না করে দেখাও দেখি বেবি। তোমার দুঃখের কান্না শুনে আমরাও একটু দুঃখিত হই। এই বলে আমি আপন মনে আবারও হেসে ফেললাম। আচ্ছা, এটা টপিকটা এখানে বাদ দেই, আমার মাথা ধরেছে খুব। তোমার পাশে থাকতাম, সুন্দর করে মাথা টিপে দিতাম, আমার হাতে শোয়াতে তোমার মাথা ব্যথা পালিয়ে যেত। দুজনের এই সো কল্ড প্রেমালাপ আমি আরেক দফা হেসে দিলাম। ন্যাকা গার্লফ্রেন্ড কত প্রকার ও কি হতে পারে তা মাহা নামক এই মেয়েটার কথাবার্তায় জানা যায়। অনেকদিন পর আজ বিনোদন পেলাম। লাইফের সেরা বিনোদনের একটি এই কথোপকথন। বারবার মাহার ওই ন্যাকা কথাগুলো মনে আসতেই হাসির দমে খেয়ে নিজেকে সামলে রাখা দায় হয়ে পড়ল আমার জন্য। আজকে যে আমার হাসির ব্যারাম ধরেছে তা আমাকে দেখে যে কেউ বলে দিতে পারবে। বেবি একটা গান শোনাও না প্লিজ প্লিজ প্লিজ। ওকে শোনাচ্ছি, গিটারটা নিয়ে আসি। ওকে যাও। বাহ, তাহলে আদৃশ ভাইয়া গানও গেতে পারে। নিজের গার্লফ্রেন্ডকে ডেডিকেট করে নিশ্চয়ই রোমান্টিক একখানা গান গাইবেন তিনি। ন্যাকামার্কা গান গাইবেন নাকি? আচ্ছা, ন্যাকামার্কা গান বলতে কি কোনো গান আছে? নিজের মনের মধ্যে চলা প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম আমি। তখনই গিটারের টুংটাং আওয়াজ কানে এলো। নিশ্চয়ই আদৃশ ভাইয়া সুর তোলার চেষ্টা করছেন। 1 মিনিটের মধ্যে তিনি তার চেষ্টায় সফল হলেন। গিটারে একটা পরিচিত গানের সুর তুললেন তিনি। গানটা পুরনো তবে অনেক সুন্দর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। আদৃশ ভাইয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে ওপাশ থেকে মাহা বেশ বিরক্ত নিয়ে বলল, আহা, এসব পুরনো আমাদের বাংলা গান গাইছো তুমি কেন বেবি? ইংলিশ গান ধরো। এক কাজ করো, জাস্টিন বিবারের গান সরি গানটা গেয়ে শোনাও না প্লিজ। এটা তোমার গলায় শুনতে অনেক ভালো লাগে আমার। মাহার কথায় আমি প্রচণ্ড বিরক্ত হলাম। এত সুন্দর গানটা এভাবে মাঝপথে থামিয়ে দিয়ে বলে ইংলিশ গান গাইতে। যে মানুষটার কণ্ঠে গানের প্রথম 2 লাইন ভালো লাগতে পারে তার কণ্ঠে বাকি গানটুকুও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো পুরো গানটা শুনে তারপর ইংলিশ গানের বায়না ধরতো। ধ্যান, মুডটাই নষ্ট করে দিল মেয়েটা। আদৃশ ভাইয়া আর কেমন লেগেছে কে জানে। ওপাশ থেকে ওনার একটা দীর্ঘশ্বাসের শব্দ স্পষ্ট আমার কানে ভেসে এসলো। লোকটা হয়তো কোনো কারণে বেশ বিরক্ত, নয়তো মুড ভালো নেই। উনি কয়েক সেকেন্ড চুপ থেকে গিটারে আবারও সুর তুললেন। You gotta go and get angry at all of my honesty. You know, I try but I don't do. I try but you know I try but I don't do too well with apologize. I don't run out of time.
someone call a referee. হঠাৎ করে অসমাপ্ত সে বইটা পড়তে খুব ইচ্ছে করছে। মনটা বড্ড আকুপাকু করছে আমার। শেষের আর 4-5টা পৃষ্ঠা বাকি আছে। এখন খুব করে পড়তে মন চাইছে, কিন্তু পড়ব কি করে? ওই বেয়াদব লোকটা তো নিজের পার্সোনাল বই বলে বইটাকে উপরে তুলে রেখেছে। আচ্ছা, একবার কি মেজো নান্নুর রুমে চুপি চুপি গিয়ে বইটা পড়ে আসবো? এমনটা করা মোটেও উচিত হবে না। মনে রাখতে হবে এটা অন্যের বাড়ি। চোরের মতো কাজ করা একদমই উচিত না। আচ্ছা, নদীকে কি একটু রিকোয়েস্ট করব বইটা এনে দেওয়ার জন্য? তাকে রিকোয়েস্ট করাই যেতে পারে। সে নিশ্চয়ই বইটা ইজিলি এনে দিতে পারবে। বা আদ্রিস ভাইয়ার কাছে যদি পারমিশন চেয়েও বইটা নেয়, তাহলে আদ্রিস ভাইয়া নিশ্চয়ই দেবে, মানা করবে না। যেই ভাবা সেই কাজ। আমি নদীর রুম থেকে উঠে সোজা ড্রয়িং রুমে গেলাম। সেখানে গিয়ে আমাকে হতাশ হতে হলো একটু, কারণ নদী একা নেই রুমে। আদ্রিস ভাইয়া আর পলাশ ভাইয়াও আছেন। 3 জন মিলে গল্পগুজব করছে। কিছুক্ষণ ড্রয়িং রুমের দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। ভাবতে লাগলাম এখন নদীকে ডাকবো নাকি পরে ডাকবো। পরেই ডাকি তাকে। এখন ভাইদের সাথে গল্পে মশগুল সে। সেখান থেকে নদীকে ডেকে আনা ভালো দেখায় না। এসব ভেবে আমি পেছন ফিরে নদীর রুমের দিকে যেতে নিলাম। হঠাৎ পেছন থেকে পলাশ ভাইয়া ডেকে উঠলেন। কি মিম, বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো। পলাশ ভাইয়ের কথা শুনে আমি থমকে গেলাম। আবারও পেছনে ফিরে ঠোঁটে জোরপূর্বক এক হাসি ফুটিয়ে বললাম, না ভাইয়া, আপনারাই গল্প করুন। কেন, কোনো দরকারে এসেছিলে? পলাশ ভাইয়ার এই কথা শেষ হতে না হতেই আদ্রিস ভাইয়া ঘাড় ঘুরিয়ে আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিন্তু সেদিকে আমি তোয়াক্কা না করে বললাম, আসলে নদীর সাথে একটু কথা ছিল আমার। আমার কথা শোনা মাত্রই নদী সোফা থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, কি কথা আপু? আমি নদীকে রুমের বাইরে বের করে নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, আসলে আমি না মেজো নান্নুর রুমের ওই বুক সেলফ থেকে ত্রাতিনা নামের বইটা পড়ছিলাম, কিন্তু আদ্রিস ভাইয়া এসে আমার কাছ থেকে বইটা হুট করেই নিয়ে যায়, বলে এটা নাকি ওনার পার্সোনাল লাইব্রেরি, এখান থেকে পারমিশন ছাড়া বই নেওয়া যাবে না। তো আমিও আর বিষয়টা ঘেঁটে দেখিনি, কিন্তু হুট করে বইটা পড়তে খুব ইচ্ছে করছে। লাস্টের 4-5 পেজ বাকি ছিল মাত্র। 10 মিনিট লাগবে সর্বোচ্চ। তুমি কি একটু বইটা এনে দিতে পারবে? আমার কথা শুনে নদীকে একটু দ্বিধাগ্রস্ত দেখলাম। তারপর কি যেন চিন্তা করে বলল, আচ্ছা, আমি ছোট ভাইয়ার কাছে পারমিশন নিয়ে বইটা এনে দিচ্ছি। নদীর কথা শুনে আমি বিনয়ী হেসে বললাম, আচ্ছা যাও। নদী আমাকে সেখানে দাঁড় করিয়ে রেখে রুমে চলে গেল। আমি আর দরজার আড়াল থেকে বের হলাম না, তবে মাথা এগিয়ে রুমের ভেতরে সব কর্মকাণ্ড দেখতে লাগলাম। নদী রুমে গিয়ে আদ্রিস ভাইয়াকে বলল, ছোট ভাইয়া, তোমার লাইব্রেরি থেকে ত্রাতিনা নামের বইটা কি দেওয়া যাবে? জাস্ট 10 মিনিটের জন্য। সাথে সাথেই আদ্রিস ভাইয়া সন্দেহজনক সুরে প্রশ্ন করলেন, কেন, কি করবে 10 মিনিটের জন্য? নদীর অকপট স্বীকারোক্তি। মিমা আপু পড়বে, শেষের কয়েক পাতা বাকি আছে মাত্র। আদ্রিস ভাইয়া এবার নিজের হাতের ফোনটা ঘোরাতে ঘোরাতে বেশ মুড নিয়ে বললেন, যার দরকার সে এসে চাইলেই তো পারে, এভাবে অন্যকে পাঠানোর মানে কি? আরে ছোট ভাইয়া, এত কথা বাদ দাও আর বইটা দাও। মাত্র 10 মিনিটের জন্য পার্সোনালকে পাবলিক করে ফেলো। আদ্রিস ভাইয়া যেন ঠিক করেই নিয়েছেন বইটা আমাকে দেবে না, তাই তো নদীকে তিনি বললেন, ওই বইটা দেয়া যাবে না, ওইটা একান্তই আমার পার্সোনাল বই। সব বই পাবলিক করলে ওই বইটা সহ আরো কয়েকটা বই আমি পাবলিক করবো না, কারণ বইগুলো আমার কাছে স্পেশাল। হ্যাঁ, যদি একান্তই তার ইচ্ছা থাকে বইটা পড়ার, তাহলে আমাকে সে রিকোয়েস্ট করতে পারে, আমি হয়তো দেওয়ার জন্য কনসিডার করতে পারি। আদ্রিস ভাইয়ার কথা শুনে শেষ আশাটুকুতেও পানি ভেসে গেল। সাথে এসে জড়ো হলো ওনার প্রতি রাগ। নিজেকে কি মনে করেন উনি? হ্যাঁ, একটা বই তো চেয়েছি, এতে নাটক করার কি আছে? কি এমন জিনিস আছে ওই বইটাতে? এত কিসের স্পেশাল বই? আর শখ কত ওনাকে গিয়ে রিকোয়েস্ট করব, তাও আবার বইয়ের জন্য? জীবন নেও না, ভুলেও ওনাকে রিকোয়েস্ট করব না।
আজ সকালে ঝগড়ার পর তো মোটেও না। রাগে বিড়বিড় করে নিজেকে এসব বলতে লাগলাম আমি। তাহলে বই দিবি না ওকে? পলাশ ভাইয়া আদ্রিস ভাইয়াকে জিজ্ঞেস করলেন। আমি তো বললামই, যদি বইটা এতই পড়তে ইচ্ছা করে তো আমাকে এসে রিকোয়েস্ট করুক, দেন আমি দিয়ে দিচ্ছি।